হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সঙ্গে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের আলো যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার উপরে গাণিতিক সমাধান তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকজনই বলেছে যে আলো চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করে দিতে, সেই জন্য তোমাদের রায়মার্টিনতে দেখবে, রায়মার্টিন সাজেশানের জায়গা দেখবে, সেখানে গাণিতিক সমাধান আছে। তো ওখানে যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে ওই অঙ্কগুলো থেকে তোমার ফাইনাল পরীক্ষায় চলে আসবে। সেই কারণে আমি তোমাদের রায়মার্টিন থেকে যে গাণিতিক সমাধান আছে এই প্রত্যেকটা চ্যাপ্টার চেষ্টা, বিশেষ করে চলতরিতের উপরে একটা অলরেডি ভিডিও করে দিয়েছি। আজকে তোমাদের আলো চ্যাপ্টারের উপরে গাণিতিক সমাধান করবো। ওকে, তোমাদের পেজ নাম্বার দেখো 662 পেজ, 662 পেজ খুলবে সাজেশানের, সেখানে আলো চ্যাপ্টার যে গাণিতিক সমাধান আছে সেইগুলো আলোচনা করবো। তো প্রথম অঙ্কটা আমরা শুরু করবো। তো শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গল যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুসারে ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো। বিশেষ করে ভৌতবিজ্ঞানের উপরে টোটাল চ্যাপ্টার কমপ্লিট করা আছে। ওকে, তাহলে এখানে দেখানো প্রথম যে অঙ্কটা আমরা আলোচনা করব সেই অঙ্কটা কে দেখানো, দেখো গাণিতিক প্রশ্ন একদম নিচের দিকে আছে, পেজ নম্বর 662। প্রথম অঙ্কটা বলেছে কি, একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে এর ফোকাস দৈর্ঘ্য কত হবে। খুবই সহজ আছে অঙ্কটা। ওকে, সহজ বা কঠিন যেই অঙ্ক প্রত্যেকটা অঙ্কই আমি এখানে সমাধান করে দেবো, যাতে করে এই অঙ্কগুলো পরীক্ষার আগে যেন সব তোমরা কমপ্লিট করে দিতে পারো। তাহলে এই অঙ্কগুলো যে কমপ্লিট করে নাও তাহলে এর বাইরে কোনো কোশ্চেন বা অঙ্ক আসবে না। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা দেখে নাও কী আছে। তাহলে আমরা কীভাবে শুরু করবো দেখে নাও। 1 নম্বর দেবে প্রদত্ত, প্রদত্ত দিয়ে লিখে ফেলে যে কী কী দেওয়া আছে। প্রথমে কী বলছে, বক্রতার ব্যাসার্ধ বলে দিচ্ছে r = 20 সেন্টিমিটার। কী বের করতে বলছে, ফোকাস দৈর্ঘ্য f কত হবে বের করতে বলেছে। তাহলে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হচ্ছে আমরা জানি, তাহলে লিখব কি, অতএব আমরা জানি বলে সেটা কি f = r/2। ওকে, এখানে একবার লিখে দেবে বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্য f = কোশ্চেন মার্ক। তাহলে এখানে মানটা আমরা বসিয়ে দেবো। আর এর মান কত আছে 20 সেন্টিমিটার/2, তাহলে কাটাকুটি 10 হয়ে যাবে। তাহলে f = 10 সেন্টিমিটার, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে 10 সেন্টিমিটার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, বা একের অনুরূপ একটা অঙ্ক দিতে না। অনুরূপ অঙ্কটা কী বলছে, একটি উত্তল বা অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার হলে এর বক্রতা ব্যাসার্ধ কত হবে। তাহলে একই অঙ্ক দিয়ে দেখে নাও। তাহলে একইভাবে এর অনুরূপ তাহলে একই বলেছে, এখানে বক্রতা ব্যাসার্ধ বলে দিয়েছে, এখানে ফোকাস দৈর্ঘ্য বলেছে কি 10 সেন্টিমিটার। ওকে, এই অঙ্কটাই বলেছে। ওকে, এইটাকে জাস্ট ঘুরিয়ে দিচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে r = কত হবে, তাহলে আমরা জানি কি r = 2f, তাহলে 2 × 10 = 20 সেন্টিমিটার। ওকে, হয় এইট মানে দেখা গেল যে আমরা কোন ফর্মুলা f = r/2 বা r = 2f, একই মানে একটাই ফর্মুলা ব্যবহার করে যদি বক্রতা ব্যাসার্ধ দেওয়া থাকে সেখান থেকে ফোকাস দৈর্ঘ্য বের করতে পারবো, আর ফোকাস দৈর্ঘ্য বলে থাকলে আমরা বক্রতা ব্যাসার্ধ বের করতে পারবো। ওকে, তাহলে নেক্সট 2 নম্বর অঙ্কটা দেখেন কী আছে। আলো বায়ু মাধ্যম থেকে একটি কাঁচের স্ল্যাবে প্রবেশ করলো, কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, স্ল্যাবের মধ্যে আলোর গতিবেগ নির্ণয় করো। বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এই অঙ্কটা খুবই সহজ আছে, দেখে নাও কীভাবে আমরা সমাধান করব। অঙ্কগুলো কিভাবে করতে হয়, সব ফর্মুলাগুলো কি আমরা ব্যবহার করছি সেই ফর্মুলাগুলো ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। বিশেষ করে ফর্মুলাগুলো মনে রাখবে, আর শুধু মুখস্থ করলে তোমরা ভুলে যাবে। সেই জন্য এগুলো যত প্র্যাকটিস করবে অঙ্কতে তত দ্রুত তোমার এগুলো সব মনে থাকবে। তাহলে দেখে নাও 2 নম্বর অঙ্কটা কী আছে। তাহলে প্রদত্ত কী বলে দিয়ে দেখে নাও। এখানে বলে দিয়েছে যে কাঁচের প্রতিসরাঙ্ক, যে কাঁচের স্ল্যাব আছে তার প্রতিসরাঙ্ক বলে দিয়েছে μ = 1.5, c = বায়ুতে আলোর বেগ। এখানে লিখে দেয় স্ল্যাবের কাঁচের স্ল্যাবের প্রতিসরাঙ্ক। ওকে, কাঁচের স্ল্যাবের প্রতিসরাঙ্ক μ = 1.5, আলোর বেগ বা বায়ুতে, এখানে লিখতে হবে বায়ুতে আলোর বেগ। ওকে, c =
3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, 10⁸ মিটার পার সেকেন্ড। কী বের করতে বলেছে দেখানো, এখানে বলে দিয়েছে যে স্ল্যাবের মধ্যে আলোর গতিবেগ নির্ণয় করো। ওকে, কাঁচের স্ল্যাবের মধ্যে আলোর বেগ কত হবে, তাহলে তো বলতে পারি কি, অতএব আমরা জানি কাঁচের স্ল্যাবের মধ্যে আলোর বেগ সেটা কী বলতে পারি, ভি ইকুয়াল টু সি বাই মিউ। এটা তোমাদের আমি যখন থিওরি বুঝিয়েছিলাম সেখানে কিন্তু এটা ডিটেলসে আলোচনা করেছিলাম যে কীভাবে এসেছিলো। যদি এটা বুঝতে না পারো, থিওরিটা একটু ভালো করে দেখে নেবে, সেখানে থিওরিটা যদি বুঝতে পারো খুব সহজে এগুলো করতে পারবে। তাহলে বা ভি ইকুয়াল টু সি হচ্ছে 3 ইন্টু 10⁸ ডিভাইড মিউ হচ্ছে কি 1.5, তাহলে 1.5, তাহলে পয়েন্টটা যে তুলে দিই এখানে 10 চলে আসবে, তাহলে 3 5 15, 5 2 10, তাহলে বা ভি ইকুয়াল টু কত হচ্ছে 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে বায়ু মাধ্যমে যে আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, ওই আলোয় 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো কাঁচের স্ল্যাবে যদি প্রবেশ করে যায়, তার মধ্যে আলোর বেগটা কত হবে 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ তাহলে এখানে একটা কাঁচের স্ল্যাব আছে, আলো এইভাবে যাচ্ছে, তো যখন এখানে বায়ু, এটা ধরলাম বায়ু, এটা হচ্ছে আবার কাঁচ। ওকে, তাহলে এখানে আলোর বেগ সি ইকুয়াল টু 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। যখন এই কাঁচের মধ্যে ঢুকে গেল তখন বেগটা হয়ে গেল কি ভি, সেটা কত পেলাম আমরা 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, যার কাঁচের প্রতিসরাঙ্ক কত, মিউ ইকুয়াল টু 1.5। দেখো না পুরো একদম, এইটা হচ্ছে কনসেপ্ট, তারপরে ফর্মুলা হচ্ছে আমরা এটা ব্যবহার করলাম, ভি ইকুয়াল টু সি বাই মিউ। তাহলে সেখান থেকে এইটা আবার অন্য ঘুরিয়ে দেবে, এখান থেকে যদি বলে কাঁচের ধরো কোনো একটা আলো যাচ্ছে বায়ু মাধ্যমে, সেই আলোটা যখন কাঁচ মাধ্যমে প্রবেশ করলো তার বেগটা হলো অন্যটা চেঞ্জ হয়ে বললো, তাহলে তার প্রতিসরাঙ্ক কত হবে, তাহলে একই ফর্মুলা ব্যবহার করবে, তখন ফর্মুলা কী হয়ে যাবে, এটা মিউ ইকুয়াল টু সি বাই ভি। তাহলে ভি এর মান যদি বলে দেওয়া থাকে তাহলে আমরা এখানে মিউটাও বের করতে পারবো। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা কী বলে দিয়েছে, এ মাধ্যম থেকে আলো বি মাধ্যমে যাচ্ছে, এক্ষেত্রে আপাতন কোণ 45 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 30 ডিগ্রি। এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে, তা এখানে কীভাবে নির্ণয় করতে হবে, এটা খুবই সহজ আছে। দেখেন এটা আগে আমরা একটু কনসেপ্টটা আলোচনা করে নিই, তারপর আমরা সমাধানটা করব। 3 নম্বর, তাহলে এখানে দুটো মাধ্যম আছে। ওকে, দুটো মাধ্যম আছে, এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম। তো আলো এখানে বলছে দেখো না, আলো এ মাধ্যম থেকে আলো বি মাধ্যমে যাচ্ছে, তাহলে এখানে এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে। ওকে, তাহলে আলো এ মাধ্যমে কোণ বল 45 ডিগ্রি, তাহলে এ মাধ্যমে কোণটা বেশি হয়েছে, তাহলে এটা 45 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে এ মাধ্যমে, আর এখানে একটু কম হয়ে গেছে 30 ডিগ্রি কোণ আছে। তাহলে আমরা জানি কি, আলো যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যম চলে আসে তখন সেখানে আলোর প্রতিসরণ ঘটে, সেখানে যে এটা তাহলে এখান থেকে বুঝে, তাহলে আপাতন কোণ যখন এ মাধ্যম দিয়ে আলো আসছে সেখানে আপাতন কোণ কত বলছে আই, তাহলে এখানে প্রতিসরণ কোণ হচ্ছে কি আর। তাহলে যদি এখানে আই ইকুয়াল টু কী দেওয়া যায় দেখো নাও, তাহলে এখানে লিখে প্রদত্ত আই ইকুয়াল টু 45 ডিগ্রি আর আর ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই এটা যদি আমি মিউ 1 বলি, এটা যদি মিউ 2 বলি, যে মিউ 2 গ্রেটার দ্যান মিউ 1, তাহলে দ্বিতীয় মাধ্যম বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি, সেই কারণে এটা অবিলম্বের কাছে সরেছে, এই কোণটা ছোটো হয়েছে। ভালো করে বুঝে না, এখান থেকে আমরা খুব সহজে এইগুলো বলতে পারি, যেহেতু এই কোণটা বড় হয়েছে এই কোণটা ছোটো হয়েছে, তাহলে নিশ্চয়ই এইটা বেশি ডেন্সার আর এটা হচ্ছে রেয়ার, তাহলে এটা হচ্ছে ঘন মাধ্যম আর এটা হচ্ছে লঘু মাধ্যম। এখানে কী বলছে দেখে নাও, তাহলে এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, তাহলে আমি এটাকে বলতে পারি কি মিউ এ, এটা মিউ বি। ওকে, তাহলে মিউ বি গ্রেটার দ্যান মিউ এ, তাহলে এ মাধ্যম সাপেক্ষে, তাহলে আমরা বলতে পারি কি, তাহলে এখানে আমরা বলতে পারি অতএব আলোর প্রতিসরণ সূত্র অনুযায়ী, অতএব আলোর প্রতিসরণের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি কি সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ এ বি।
কারণ এর সাপেক্ষে বি এর দিকে আলো যাচ্ছে, তাহলে এটা কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ওকে, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এ বি, এইভাবে লেখা হয়। তাহলে বা এখানে বের করতে বলেছে মিউ এ বি, এইটাই বের করতে বলেছে। তাহলে মিউ এ বি ইকুয়াল টু সাইন আই হচ্ছে কত 45 ডিগ্রি ডিভাইডেড সাইন আর কত হচ্ছে 30 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু সাইন 45 ডিগ্রির মান কত 1/√2 ডিভাইডেড সাইন 30 ডিগ্রি 1/2। তাহলে বা মিউ এ বি ইকুয়াল টু, দেখে না এই দুইটা উপর উঠে যাবে 2/√2, তাহলে ইকুয়াল টু 2 মানে আমরা বলতে পারি কি √2 ইন্টু √2/√2, তাহলে √2 কাটবে, তাহলে বা মিউ এ বি ইকুয়াল টু শুধু √2। তাহলে দেখে নাও এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক সেটা কত হচ্ছে শুধু √2। কীভাবে করলাম না, ছবিটা সেই জন্য আঁকতে হবে। যখনই কোনো জিনিস বুঝতে সমস্যা হবে চেষ্টা করবো এটাকে ছবিতে কনভার্ট করা। ছবি আঁকা হয়ে গেলে দেখে নাও আলো এইভাবে প্রতিসরণ হচ্ছে, তাহলে আই কোণ 45 ডিগ্রি আর কোণ 30 ডিগ্রি বলে দিচ্ছে, মিউ এ বি বের করতে হবে, তাহলে স্নেলের সূত্রটা প্রয়োগ করতে হবে, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ এ বি। তাহলে এইটা কি বের করো, আই আর আর এর মান বসে দেবো। আমরা জানি সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2, সাইন 30 ডিগ্রি হচ্ছে 1/2, ব্যাস এটাকে সমাধান করলে আমার উত্তরটা চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 4 নম্বর প্রবলেমটা কী আছে। 4 নম্বর অঙ্কটা এখানে কী বলেছে দেখে নাও, বাইরের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচের সাপেক্ষে বাইরের প্রতিসরাঙ্ক কত হবে। খুবই সুন্দর আছে কোশ্চেনটা, দেখে নাও। তাহলে এটা উল্টে যাবে, আমরা জানি কি যে মিউ এ বি ইকুয়াল টু 1/মিউ বি এ। ওকে, এইটা কারণ কি দেখুন এটা আমি প্রমাণও করেছিলাম, মিউ এ বি ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ। ওকে, তাহলে এটা যদি উল্টো দিই 1/মিউ এ বাই মিউ বি, তাহলে এটাকে বলতে পারি কি 1/মিউ বি এ। ওকে, তার মানে বলতে পারি কি এখানে কার সাপেক্ষে বলেছে দেখানো, এখানে প্রথম কোশ্চেনটা বলেছে দেখানো, এটা হচ্ছে থিওরি গেল। এবার আমরা কোশ্চেনটা লিখে দিই কী কী বলে দিচ্ছে। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। ওকে, 4 নম্বর প্রবলেম। তাহলে কী বলেছে দেখো 4 নম্বরটা, বাইরের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5, অর্থাৎ বলে দিচ্ছে প্রদত্ত মিউ এ বি। ওকে, কাঁচ গ্লাস জি, মিউ এ জি, এ ফর এয়ার আর জি ফর গ্লাস। তাহলে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5। ওকে, 1.5 হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত, তাহলে মিউ কাঁচের সাপেক্ষে গ্লাস সাপেক্ষে বায়ুর এটা কত হবে, জাস্ট অপোজিট। কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত বের করতে চাই, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত 1.5। তাহলে আমরা বলতে পারি অতএব আমরা জানি মিউ জি এ ইকুয়াল টু 1/মিউ এ জি। তাহলে মিউ এ জি মানে কি, মিউ এ জির মান আমরা জানি, তাহলে 1/1.5। তাহলে পয়েন্ট তুলে দিলাম, এখানে 10 হয়ে গেল। তাহলে 5 দিয়ে কাটাকুটি করো, 5 3 15, 5 2 10, তাহলে পাচ্ছি কত দেখলাম, তাহলে বা মিউ জি এ ইকুয়াল টু 2/3। ওকে, 2/3 আছে। তো এটাকে যদি ভাগ করো, এটা ভাগ মিলবে না, এটা আসবে দেখো কত, এটা আসবে তোমার এটা 0.67, অর্থাৎ এখানে আসবে 0.6666 আসবে। তো এটাকে আমরা নিয়ারলি ইকুয়াল টু 0.67 বলতে পারি। তার মানে মিউ জি এ ইকুয়াল টু 0.67। দেখেন খুবই সহজ আছে, এই ফর্মুলাটা শুধু প্রয়োগ করলাম আমরা। ওকে, এটা প্রয়োগ করলেই অটোমেটিক অ্যান্সারটা চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 7 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে। একটি বস্তু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্ব দৈর্ঘ্য কত হবে। এটাও খুব সহজ আছে, দেখে নাও। এটা বিবর্ধনের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। তাহলে বলতে পারি এটা কত নম্বর, 5 নম্বর প্রবলেম। তাহলে কী বলেছে প্রদত্ত বস্তুর দৈর্ঘ্য, তাই না, এখানে বলছে বস্তুর দৈর্ঘ্য সেটাকে আমরা ধরলাম কি h1। ওকে, h1 ইকুয়াল টু কত বলেছে দেখে নাও 5 সেন্টিমিটার। রৈখিক বিবর্ধন m ইকুয়াল টু কত বলেছে দেখো, রৈখিক বিবর্ধন m ইকুয়াল টু বলেছে এখানে 1.5। ওকে, 1.5।
তাহলে কার দৈর্ঘ্য চেয়েছে? প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য সেটা h2 ধরলাম, কোশ্চেন মার্ক। দেখে নাও, এইভাবে লিখবে। বস্তু দৈর্ঘ্য h1 = 5 সেন্টিমিটার বলে দিয়েছে, রৈখিক বিবর্তন বলছে m = 1.5 আর প্রতিবিম্বের দৈর্ঘ্য h2 = কোশ্চেন মার্ক। তাহলে এখানে বলতে হবে আমরা জানি, অতএব আমরা জানি সেটা কি m = h2/h1, প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য, বা উচ্চতা যদি বলে থাকে একইভাবে প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা। তা সেখান থেকে বলতে পারি তাহলে বা h2 = mh1, তাহলে বা h2 = mটা হচ্ছে কত? 1.5 × 5, তাহলে বা h2 = যদি গুণ করে দেখে নাও 5 5 25 5 হাতে 2 5 5 5 6 7, তাহলে 7.5 সেন্টিমিটার। গুণ করে 5 15 75 5 5 25 5 হাতে 2 5 5 5 6 7, তা 7.5 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কত হবে? 7.5 সেন্টিমিটার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 5 নম্বর অঙ্কটা দেখে নাও কি আছে। একটি উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকই পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? দেখো এই অঙ্কটা খুবই সহজ দিয়ে দিয়েছে। সে কি দেখো বলেছে 20 সেন্টিমিটার, দেখো বলেছে কি লেন্স, এটা একটি উত্তল লেন্স। ওকে, একটি উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরত্বে, 20 সেন্টিমিটার দূরত্বে একটা বস্তু রাখলে তার প্রতিবিম্ব কোথায় পাওয়া যায়নি। তাহলে তার প্রতিবিম্ব কোথায় পাওয়া যায়নি মানে কি? প্রতিবিম্ব তাহলে কোথায় আছে? অসীমে আছে। যখনই কোনো প্রতিবিম্ব কোথায় পাওয়া যাবে না, তার মানে সেটা কোথায় উৎপন্ন হয়েছে? অসীমে উৎপন্ন হয়েছে। তাহলে এবার বস্তুকে উত্তল লেন্সের কোথায় রাখলে প্রতিবিম্ব অসীমে যায়? সে জায়গায় ফোকাস দৈর্ঘ্যের মধ্যে। তাহলে বস্তু যেই দূরত্বে সেটাই তার ফোকাস বিন্দু, তাহলে এটাই তার ফোকাস বিন্দু। তাহলে এখানে কোশ্চেনে কী বলে দেখে নাও, বলেছে কি 20 দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব কোনো দিকে পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? সেই লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে কি f = 20 সেন্টিমিটার। এটা একটা থিওরি, বা এটা লিখে দিতে হবে যে কোনো বস্তুকে যদি উত্তল লেন্সের ফোকাস বিন্দুতে রাখা হয় তার প্রতিবিম্ব অসীমে পাওয়া যাবে। যেহেতু এখানে প্রতিবিম্ব পাওয়া যায়নি, অর্থাৎ এখানে বস্তুটি অসীমে গঠিত, প্রতিবিম্বটি অসীমে গঠিত হয়েছে, তাই এর ফোকাস দূরত্বটি হবে f = 20 সেন্টিমিটার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 6 নম্বর কোশ্চেনটা দেখো না কি আছে। একটি বস্তু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্বে রেখে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, রৈখিক বিবর্তন ও প্রতিবিম্বের দূরত্ব কত? খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখো। 6 নম্বর কোশ্চেন, তাহলে এখানে কী বলছে দেখো না, একটা উত্তল লেন্স আছে। ওকে, উত্তল লেন্সের সামনে দেখে নাও বলেছে কি একটি উত্তল লেন্সের একটি বস্তু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে। এখান থেকে 2 সেন্টিমিটার দূরত্বে একটা বস্তু আছে কত? 5 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমি বলতে পারি প্রদত্ত h1 = 5 সেন্টিমিটার। ওকে, 5 সেন্টিমিটার। ওকে, বা আমি সেমি দিলাম, সেমি। ওকে, 5 সেমি। তারপরে কী বলে দেখানো, এটিকে উত্তল লেন্স থেকে সামনে 2 সেন্টিমিটার দূরত্ব, তার মানে এখানে ইউ বস্তুর দূরত্ব, ইউ = বলেছে 2 সেন্টিমিটার। ওকে, 2 সেন্টিমিটার। নেক্সট কী বলে দেখানো, দুটো রেখে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। প্রতিবিম্বটা কত পাওয়া গেল দেখানো, তাহলে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য h2 = 10 সেন্টিমিটার। ওকে, 10 সেন্টিমিটার। তারপর বলেছে দেখানো, তাহলে এখানে বলেছে কি রৈখিক বিবর্তন ও প্রতিবিম্বের দূরত্ব কত হবে। রৈখিক বিবর্তন মানে হচ্ছে কি এমটা কত হবে, আর ভি প্রতিবিম্বের দূরত্বটা কত হবে। তাহলে প্রথমে কি করব আমরা, তো অতএব আমরা জানি সেটা কি দেখানো, আমরা জানি যে m = h2/h1। তাহলে h2টা বের করি এখান থেকে, তাহলে বা বলতে আমরা কী বের করতে দেখানো, এখানে mটা প্রথম বের করতে হবে। তাহলে প্রথমে mটা বের করি, তাহলে বা m = h2-র মান কত দিয়েছে 10, আর h1টা কত 5, তাহলে 5 2, তাহলে m = 2। ওকে, তাহলে আমরা m = 2 পেয়ে গেলাম। নেক্সট কি প্রতিবিম্বের দূরত্বটা কত সেটা বের করব। তাহলে আবার
আবার এম ইকুয়াল টু ভি বাই ইউ। ওকে, এম ইকুয়াল টু ভি বাই ইউ, প্রতিবিম্বের দূরত্ব ডিভাইড বাই বস্তুর দূরত্ব। তাহলে এখানে এম এর মান জানি আমরা, তাহলে বা ভি ইকুয়াল টু এম ইন্টু ইউ। তাহলে এম এর মান 2 ইন্টু ইউ এর মান কত পেয়েছি দেখো না, ইউ এর মান হচ্ছে কত, এখানে ইউটা হচ্ছে 2। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা ভি ইকুয়াল টু 2 2 4 4 সেন্টিমিটার। তাহলে এখান থেকে একই ফর্মুলা, রৈখিক বিবর্ধনের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে কি বস্তুর প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই বস্তুর দৈর্ঘ্য, আর একটা হচ্ছে লেন্স থেকে বস্তুর দূরত্ব আর ডিভাইড বাই প্রতিবিম্বের দূরত্ব ডিভাইড বাই বস্তুর দূরত্ব। তাহলে ভি বাই ইউ। ওকে, এম ইকুয়াল টু H2 বাই H1 বা এম ইকুয়াল টু ভি বাই ইউ। তাহলে এই দুটো ফর্মুলাতে, এই ফর্মুলাতে প্রথমে আমরা এম বের করলাম, তারপরে এখান থেকে আমরা ভিটা বের করলাম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 7 নম্বর অঙ্কটা দেখানো কি আছে, একটি বস্তু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? খুবই সুন্দর কোশ্চেন, মানে এই অঙ্কটাই বলে দিচ্ছি, এটা করলাম, এই অঙ্কটাই বলে দিচ্ছি এতটুকু। তাহলে এটা আবার করে দেখাচ্ছি তোমাদের। নেক্সট 7 নম্বরটা কী বলেছে দেখো, 7 নম্বরটা বলেছে কি, এখানে 7 নম্বর প্রদত্ত কী দিয়েছে দেখো, প্রদত্ত এখানে বলেছে কি বস্তু দৈর্ঘ্য, তার মানে H1 ইকুয়াল টু 5 সেন্টিমিটার, আর এম ইকুয়াল টু রৈখিক বিবর্ধন, এম ইকুয়াল টু বলেছে কত 1.5 হলে H2 ইকুয়াল টু কত বের করতে বলেছে, বলেছে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য কতটা হবে। তাহলে একইভাবে বলতে পারি অতএব এম ইকুয়াল টু H1 বাই H2, তাহলে বা ওকে H1 বাই H2 না, এম ইকুয়াল টু H2 বাই H1, তাহলে বা H2 ইকুয়াল টু এম ইন্টু H1, তাহলে এম এর মান কত 1.5 ইন্টু H1 হচ্ছে 5, তাহলে বা H2 ইকুয়াল টু 5 5 25 5 হাত থেকে 2 5 5 5 6 7 7.5 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কত হচ্ছে 7.5 সেন্টিমিটার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 8 নম্বর অঙ্কটা দেখানো কি আছে, কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রচ্ছরাঙ্ক কত? খুবই সহজ দেখানো, এটা এর আগেও তোমাদের করে দিলাম একটা অঙ্ক, তাহলে এটাও খুব সহজ আছে। তা দেখে নাও 8 নম্বরটা কী হবে, তাহলে প্রদত্ত ভি ইকুয়াল ওই মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, আর কি এখানে সি এর মান না দেওয়া থাকলেও ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে মিউটা কত বের করতে বলেছে, তাহলে খুব সহজই কত আমরা জানি কি মিউ ইকুয়াল টু ভি সি বাই ভি। ওকে, মিউ ইকুয়াল টু সি বাই ভি, সি এর মান হচ্ছে 3 × 10⁸, আর ভি হচ্ছে 2 × 10⁸। তা 10⁸ কেটে 3/2, তার মানে মিউ হচ্ছে কি 1.5। তাদের এই ফর্মুলাতে অঙ্কগুলো খুবই সহজ আছে, সেই জন্য ফর্মুলাটা ভালো করে মনে রাখবে। ওকে, নেক্সট দেখানো 9 নম্বর অঙ্কটা কী আছে, জল ও কাঁচের প্রচ্ছরাঙ্ক যথাক্রমে 1/3 ও 4/3 হলে কাঁচের সাপেক্ষে জলের প্রচ্ছরাঙ্ক কত? বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাঁচের সাপেক্ষে আলোর বেগ কত হবে? খুবই সুন্দর কোশ্চেন দিয়েছে, দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করে দেখো। তাহলে নেক্সট হচ্ছে কি 9 নম্বরটা, প্রদত্ত কি বলেছে দেখো না, প্রদত্ত এখানে বলেছে কি দেখে নাও, বলেছে জল ও কাঁচের প্রচ্ছরাঙ্ক, জলের প্রচ্ছরাঙ্ক ওকে মিউ ওয়াটার 1/3 মিউ জি গ্লাস। ওকে, কাঁচের জল ও কাঁচের প্রচ্ছরাঙ্ক এটা 4/3। ওকে, 4/3 বলে দিয়েছে। তারপরে কি বলেছে দেখানো, কাঁচের সাপেক্ষে জলের প্রচ্ছরাঙ্ক কত? কাঁচের সাপেক্ষে জলের প্রচ্ছরাঙ্ক, তারপর হচ্ছে কি মিউ জি ডাব্লু, কাঁচের সাপেক্ষে জলের প্রচ্ছরাঙ্ক, তাহলে মিউ জি ডাব্লু, তাহলে এটা হচ্ছে মিউ ডাব্লু বাই মিউ জি, তাহলে বা ইকুয়াল টু মিউ ডাব্লুর মান কত হচ্ছে 1/3/4/3, তাহলে ইকুয়াল টু বলতে 1/3 × 3/4, 3 3 কাটছে, তাহলে মিউ জি ডাব্লু ইকুয়াল টু 1/4। তাহলে কাঁচের সাপেক্ষে জলের প্রচ্ছরাঙ্ক কত হবে 1/4 হবে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম একটা 1/4। নেক্সট কী বলেছে দেখুন, এর সঙ্গে আর একটা পার্ট আছে, বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাঁচের সাপেক্ষে আলোর বেগ কত হবে? কাঁচেতে আলোর বেগ কত হবে সেটা নির্ণয় করতে হবে। তার মানে এই ফর্মুলাটাই আমাকে প্রয়োগ করতে হবে, তার মানে এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করবো। ওকে,
তাহলে কাঁচেতে আলোর প্রতিসরণ কত হবে বা কাঁচেতে আলোর বেগ, তাহলে বলতে পারি আমরা জানি বা বলতে পারি কাঁচেতে আলোর বেগ, আমরা জানি কাঁচে আলোর বেগ সেটা কি হচ্ছে ভি জি দিলাম, ভি গ্লাস ইকুয়াল টু সি বাই মিউ জি, কারণ কাঁচ মাধ্যমে বলেছে, তাহলে ভি জি ইকুয়াল টু সি বাই মিউ জি। সি এর মান হচ্ছে কি 3 × 10⁸ ডিভাইড বাই মিউ জির মান কত পেয়েছি, মিউ জির মান হচ্ছে কি 4/3, ওকে 4/3, তারপরে 3টা উপরে গুণ হলে 3 × 3 = 9, তারপরে 3 × 10⁸ × 3/4, তাহলে ভিজি ইকুয়াল টু 3 × 3 = 9, 9/4 × 10⁸। এখানে কত দিয়ে দেখে নাও, এখানে 2.25, ওকে 2.25 অ্যান্সার দিয়েছে। তাহলে 9/4 করলে কত হচ্ছে দেখে নাও, 9/4 করলে তাহলে 9 4 2 8 1.0 4 2 8 2.0 4 5 20, তাহলে পাচ্ছে কত ভিজি ইকুয়াল টু 2.25 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কাঁচ মাধ্যমে আলোর বেগ। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 10 নম্বর কোশ্চেনটা দেখো না কি বলেছে এখানে, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক 2√2, বায়ুতে আলোকরশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে নির্ণয় করো। খুবই সুন্দর কোশ্চেন দিয়েছে, দেখে নাও কীভাবে নির্ণয় করে, দেখো চ্যুতি কোণটা বের করতে দিয়েছে, তাহলে কীভাবে চ্যুতি কোণ বের করতে হবে দেখে নাও। তাহলে 10 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, প্রদত্ত প্রথমে কী বলেছে দেখে নাও, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক, কোনো মাধ্যমে তার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ ইকুয়াল টু 2√2, ওকে 2√2 বলে দিয়েছে। তারপরে কী বলেছে দেখে নাও, বায়ুতে আলোকরশ্মি আপতন কোণ হচ্ছে 45 ডিগ্রি হলে, তার মানে হচ্ছে আই ইকুয়াল টু 45 ডিগ্রি। আরটা আমরা জানি না, বের করব, চ্যুতিটা ডেল্টাও জানি না, বের করব, চ্যুতিটাই মেন এখানে বের করতে বলেছে। তাহলে আমরা বলতে পারি এখানে আলোর প্রতিসরণ সূত্র লাগাবো, তাহলে বলতে পারি অতএব আলোর প্রতিসরণ সূত্র অনুযায়ী বা এখানে আমরা বলতে পারি কি স্নেলের সূত্রও বলতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, আমরা আলোর প্রতিসরণ সূত্রও বলতে পারি বা স্নেলের সূত্র অনুযায়ী বলতে পারি। তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, তাহলে বা বলতে পারি সাইন আর ইকুয়াল টু সাইন আই বাই মিউ। ওকে, তা সাইন আয়ের মানে আমরা জানি, তাহলে এখানে দেখানো বা সাইন আর ইকুয়াল টু সাইন আই কত 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ইন্টু 1/2√2, ওকে 1/2√2, তাহলে এখানটা আমরা করছি দেখানো, তাহলে বা সাইন আর ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি 1/√2, ওকে 1/√2 ইন্টু 1/2√2, তা √2 গুণ করলে শুধু 2 হবে 1/4, তাহলে বা বলতে হবে সাইন আর ইকুয়াল টু 1/4। তা দেখেন এখানে সাইন আর ইকুয়াল টু কত আসছে, √2 2 2 4 1 4, তাহলে এটা বেরোবে, কিন্তু যেখানে অ্যান্সার দিয়েছে সেই হিসাবে এটা কিন্তু ভুল দিয়েছে। ওকে, এখানে প্রতিসরাঙ্কটা দিয়েছে এটা ভুল দিয়েছে, এটা হবে না। তো যদি আমি বইয়ের অ্যান্সার হিসাবে মেলাতে যাই তাহলে এটা হবে, এটা অ্যাকচুয়াল হবে। এখানে মিউ এর মান যদি 2/√2 ধরি তাহলেই কিন্তু এটা মিলবে, তার মানে এখানে যেটা 2√2 দিয়েছে বইতে, তো এটা হবে না, এটা অ্যাকচুয়াল হবে কি মিউ ইকুয়াল 2/√2। এবার 2/√2 যদি আমরা মান বসাই তাহলে কী আসবে দেখে নাও, তাহলে এখানটায় দেখতে পাচ্ছি যে আমরা 2/√2 বসিয়ে 2√2 বসিয়ে পাচ্ছি না, এটা ভুল চলে আসছে। ওকে, এটা ভুল চলে আসছে, এটা হচ্ছে না। তাহলে আমরা যদি এই একই ফর্মুলাটায় বা তার মানে আমরা যদি এখান থেকে দেখে নাও, এখানে যেটা হচ্ছে এটা যদি আমি পরিবর্তন করি, এটা যদি পরিবর্তন করে কী করবো দেখে নাও, দেখুন ব্যাপারটায়, তাহলে এখানে বসাচ্ছি কি যে সাইন আর, ওকে সাইন আর এখানটা করছে এটা সাইন আর ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি ইন্টু মিউ এর মানে আমরা কত বসাবো দেখে নাও 2/√2, তাহলে 1/2/√2 যদি বসাই তাহলে কত পাচ্ছে দেখো সাইন 45 হচ্ছে 1/√2 ইন্টু √2টা উপরে উঠবে √2/2, তাহলে √2 কাটবে ইকুয়াল টু 1/2, তাহলে সাইন
আর ইকুয়াল টু কত হচ্ছে হাফ 1/2, সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি, সাইন আর ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। তাই দুদিক দিয়ে সাইন থাকলে সাইন সাইন উঠে যাবে, তো শুধু আর ইকুয়াল টু কত পাচ্ছে 30 ডিগ্রি। তাহলে প্রতিসরণ কোণ কত হচ্ছে 30 ডিগ্রি এবং আপাতন কোণ কত পেয়েছি আমরা 45 ডিগ্রি। তাহলে চ্যুতি কত হবে, তাহলে অতএব চ্যুতি ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর, তাহলে আই হচ্ছে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 15 ডিগ্রি। তাহলে চ্যুতি কত হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এখানটা একটা সংশোধন করে নেবে বই হিসাবে, বই থেকে 2√2 দিয়ে যেটা হবে না, এটা অ্যাকচুয়ালি হবে 2/√2, 2/√2 করে তবেই কিন্তু অ্যান্সার মিলবে। যদি পরীক্ষার খাতায় ভুলভাল দিয়ে দেয় তাহলে তো কোনো সমস্যা নেই, তুমি পুরো নাম্বারটাই পেয়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে এই অঙ্কটা হবে কি 2/√2, ওকে 2√2 এটা হবে না। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও তোমাদের আলো চ্যাপ্টার থেকে প্রথম যে 10টা অঙ্ক আমি সমাধান করে দিলাম, নেক্সট ভিডিওতে বাদ বাকি যে অঙ্ক বাকি আছে সেটা সমাধান করে দেবো। আজকে যেগুলো সমাধান করলাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।